হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের এখন থেকে শুরু হচ্ছে মেগা সায়েন্স এমসিকিউ। কাদের জন্য? না, যারা এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। আজকে পার্ট 1। এখানে আমি কি করাবো? এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন উত্তর করাবো। প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এএলপি প্রিভিয়াস ইয়ার্স পুরো একটা মেগা সেশন চলবে, পুরো একটা রিভিশন হয়ে যাবে, ঝালাই হয়ে যাবে পুরো। কারণ আমি তোমাদের কি রকম পড়াই তোমরা জানো, একদম এ টু জেড রিভিশন করাই, সেটা হয়ে যাবে। প্লাস তোমাদের এনসিইআরটি বেশ কিছু এক্সপেক্টেড প্রশ্ন করাবো, যেগুলো 2024-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এইটা চলবে, আর বাকি যে সেশনগুলো তোমাদের চলছিল ওগুলো চলবে। তো চলো বেশি দেরি না করে চলে যাই। আচ্ছা, আমার সায়েন্স ক্লাসে যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। এখানে এনসিইআরটি বেসড করাচ্ছি, বাংলায় প্রথম বাংলায় আমি কোর্স করাচ্ছি। এনসিইআরটি বেসড কোর্স, একদম টপিক ওয়াইজ সুন্দরভাবে করানো হবে, ঠিক আছে? তো চলে যাচ্ছি, আজকেরটা আমি করাচ্ছি 13 আগস্ট 2018 শিফট 1। তো চলো, প্রথম প্রশ্ন বলছে চাঁদে জি এর মান পৃথিবীর জি এর মানের 1/6 গুণ। তাহলে আমি ধরে নিলাম যে চাঁদে জি এর মান, ভালো করে বুঝবে, চাঁদে জি এর মান যদি জি ডট হয় তাহলে পৃথিবীর জি এর মানের 1/6 গুণ, অর্থাৎ জি ইন্টু 1/6। আমি বলতে পারি, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বোঝাচ্ছি। যদি একজন মানুষ পৃথিবীতে 1.5 মিটার উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারে, তাহলে তিনি চাঁদে কতটা উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারবে? ভালো করে বুঝবে, পৃথিবীতে কত উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারে? না, পৃথিবীতে 1.5 উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারবে। ভাই, উচ্চতা যত বেশি লাফ দেবে তার মানে কি? উচ্চতা বেশি লাভ দিতে পারবে কখন? যখন তোমার এইখানটা অ্যাট্রাকশনটা কম হবে। তার মানে কি, জি এবং অ্যাট্রাকশন কি সমানুপাতিক সম্পর্ক? অর্থাৎ জি যখন বাড়বে তখন অ্যাট্রাকশন বাড়লে জি বাড়বে, মানে ফোর্স যদি বাড়ে তখন তো অ্যাক্সেলারেশনটা বাড়বে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে জি এর সঙ্গে এইচ এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ জি এর সঙ্গে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যত বাড়বে হাইট তত কমবে। অর্থাৎ তোমার যে লাফ দেওয়ার যে হাইট, ভালো করে বোঝো, তোমার যে লাফ দেওয়ার যে হাইট, সেই হাইটটা তত কমবে। তাহলে আমি বলতে পারি জি ডট ইকুয়াল টু জি ইন্টু 1/6। কেন বলেছে, কেন বললাম? জি এর মান পৃথিবীতে জি এর মান হচ্ছে 1/6 গুণ। তাহলে পৃথিবীতে জি এর মান যদি জি হয়, তাহলে এর 1/6 গুণ হচ্ছে জি ডট, যেটা চাঁদে জি এর মান। ক্লিয়ার? দেখো খুব সুন্দরভাবে বোঝো। এবার আমি ধরলাম পৃথিবীতে এইচ কত? না, পৃথিবীতে এইচ হচ্ছে 1.5। এইচ ইন দ্য সেন্স তুমি পৃথিবীতে 1.5 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত লাফাতে পারো। চাঁদে ধরে নিলাম এইচ ইকুয়াল টু কত? এইচ ডট। তাহলে আমি কি বলতে পারি স্যার, যে এই যে এটাকে কি এরকম ভাবে লিখতে পারি যে জি ডট বাই জি, জি ডট বাই জি ইজ ইকুয়াল টু 1/6। দেখো আমি যদি এখানে জি ডট জিটা এখানে নিয়ে যাই, জি ডট বাই জি ইকুয়াল টু 1/6 লিখতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে জি ডট, কি হচ্ছে লেখার ডিস্টার্ব হচ্ছে, জি ডট বাই জি ইজ ইকুয়াল টু, দেখো জি ডট বাই জি, জি এর সঙ্গে এইচটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে জি ডট বাই জি মানে কি লিখতে পারি আমরা? এইচ বাই এইচ ডট। তাহলে এবার তুমি মানগুলো বসিয়ে দাও। জি ডট বাই জি এর মান কত পেয়েছি? 1/6। তাহলে সিম্পলি 1/6 বসিয়ে দাও। এইচ এর মান কত পেয়েছি? এইচ এর মান 1.5 পেয়েছি। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এইচ ডট। তাহলে এইচ ডট যদি বের করতে হয়, তাহলে এইচ ডট ইকুয়াল টু কত লিখতে পারি? 1.5 ইন্টু 6, অর্থাৎ 1590, অর্থাৎ 9.0। তার মানে চাঁদে সে 9 মিটার উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারবে। বোঝা গেল? এই জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। এগুলো কিন্তু ভেরি মাচ কনসেপচুয়াল। আমি জানি তোমাদের এগুলো করতে প্রচন্ড অসুবিধা হয়, তাই যারা সুবিধা পাচ্ছ, যারা ভাবছো যে স্যারের কাছ থেকে আস্তে করে খুব সুন্দরভাবে সরল পদ্ধতি শিখতে পারছে, তারা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে নিজের মতামত জানাবে। নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটিতে জীবন্ত কোষগুলি প্রসারিত অনিয়মিত ঘন কোণে ঘন হয়? এই পার্টিকুলারটার জন্য তোমায় কি পড়তে হবে? না, উদ্ভিদের যে কলা, অর্থাৎ উদ্ভিদ কলা সম্পর্কে তোমার একটু জ্ঞান থাকতে হবে। যদি উদ্ভিদ কলা সম্পর্কে তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি এটা অনায়াসে উত্তর করতে পারবে যে প্রসারিত এবং অনিয়মিত ভাবে থাকে কে? না, কোলেন কাইমা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। অর্থাৎ আমরা যদি উদ্ভিদ কলা দেখি, উদ্ভিদ কলা দুভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে ভাজক কলা, আর একটা হচ্ছে স্থায়ী কলা। এই ভাজক কলা তিনটে ভাগ থাকে। একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা, আর একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা। আর এই স্থায়ী কলা দুটো ভাগ থাকে, কি কি? না, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, কি কি? না, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা। যদি তোমাকে প্রশ্ন করা যে এরেনকাইমা কোথায় দেখতে পাই, এরেনকাইমা আমরা বিভিন্ন জলজ উদ্ভিদে দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা প্যারেনকাইমারে আর একটা রূপ, এটাকে বলছি আমরা এরেনকাইমা। যদি বলা হয় এই প্রশ্নটাকে ঘুরিয়ে যদি দেওয়া হয়, যদি বলা হয় যে এমন একটি উদ্ভিদ কলার নাম বলো যার কোষগুলির মধ্যে প্রচন্ড গ্যাপ থাকে বা ফাঁকা স্থান থাকে, তার উত্তর হয়ে যাবে প্যারেনকাইমা। কিন্তু এখানে কি উত্তর হয়ে যাবে? কোলেনকাইমা, কোলেন। নেক্সট।
ঠিক আছে, চলো নিচের, আচ্ছা দেখে নাও, এখানে ছবিটা দেখে নাও, তাহলে দেখতে পাচ্ছ কোলেন কাইমা কিন্তু ঘন কোণে রয়েছে, ঠিক আছে, প্রসারিত এবং অনিয়মিত ঘন কোণে। নিচের কোন পদার্থবিজ্ঞানী প্লবতা বলের অস্তিত্ব দিয়েছে? প্লবতা বা বুয়েন্সি ফোর্স কে দিয়েছেন? প্রত্যেকেই জানো আর্কিমিডিস, কারণ আমাদের আর্কিমিডিসের ল পড়তে হয় বা আর্কিমিডিসের নীতি আমরা পড়ে থাকি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানটা আর্কিমিডিস। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পৃষ্ঠীয় প্রক্রিয়া? পৃষ্ঠীয় প্রক্রিয়া মানে কি? একটা পৃষ্ঠীয় ঘটনা, একটা পৃষ্ঠ জুড়ে হবে। এখানকার মধ্যে কোনটা পৃষ্ঠ জুড়ে? আচ্ছা দেখো, স্ফুটন, তুমি একটা মনে করো একটা জল ফোটাচ্ছ, এখানে মনে করো তাপ দিচ্ছ, তাহলে তাপ দিলে কি ফুটনটাকে শুধু ওপরে হবে? উত্তর হচ্ছে না। তাপ দিলে কি হবে? পুরোটা জুড়ে ফুটন হবে, তাহলে ফুটন হবে না। গলন, দেখো তুমি যখন একটা কোনো কিছুকে গলাচ্ছ, শুধু কি তার পৃষ্ঠটায় গলে? পুরোটা জুড়ে গলন হয়, তাহলে গলন হবে না। কঠিনীভবন, জলকে যখন জমে বরফে পরিণত হয়, তখন কি শুধু তার পৃষ্ঠটা জমে? পুরোটা জুড়েই তো জমে, তাহলে কঠিনীভবন হবে না। উত্তর হবে বাষ্পায়ন। যখন তুমি দেখবে একটা জল ফুটছে, তারপর সেখান থেকে বাষ্পে পরিণত, দেখবে তার উপরের সারফেস থেকেই বাষ্পে পরিণত হচ্ছে, দেখবে সাইড থেকে কিন্তু কখনো বাষ্প হয় না। তাই বাষ্পীভবনকে বলা হয় একটা পৃষ্ঠীয় ঘটনা বা পৃষ্ঠীয় প্রক্রিয়া, এবং বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়, বা যে সারফেসটা থেকে বাষ্পায়ন হয় তার ফলে ওই এনার্জি কালেক্ট করে, এবং এনার্জি কালেক্ট করার ফলে কি হয় না, চারদিকটা ঠান্ডা হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, বদহজমের চিকিৎসায় নিম্নলিখিত কোন ধরনের ওষুধ ব্যবহার করে? বদহজম মানে এটাকে গ্যাস্ট্রিক মানে অ্যাসিডিটি বলতে চাইছি, ঠিক আছে। অ্যাসিডিটি যখন হয়, অর্থাৎ তোমার পেটে কি হয় না, এক্সট্রা HCl মানে হজমে গলতি হয়, অর্থাৎ তোমার পেটে যখন বদহজম হবে তখন কি হবে না, পেটের যে অক্সিনটিক সেল, সেই অক্সিনটিক সেল কি করবে না, প্রচুর পরিমাণ HCl ক্ষরণ করবে যাতে হজম হয়ে যায়। তখন কি হবে, HCl এর পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। তাহলে HCl এর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে তোমাকে অ্যান্টাসিড খেতে হবে। অ্যান্টাসিড মানে কি? অ্যান্টাসিড মানে যেটা হচ্ছে ক্ষারকীয় একটা পদার্থ, যেটা কি করবে, ওটার সঙ্গে মিশে কি করবে, ওটার সঙ্গে মিশে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করবে এবং লবণ এবং জল উৎপন্ন করে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসিডকে নিউট্রালাইজ কে করে? অ্যাসিডকে নিউট্রালাইজ করে কিন্তু একটা ক্ষার। একটা ক্ষার অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। তো সেক্ষেত্রে যেহেতু তোমার পেটে বদহজমের জন্য অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেছে, তোমাকে কিন্তু ওখানে ক্ষারটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? তাহলে আমি যদি এক্সাম্পল তোমার কাছে চাই, আমি বলে দেব ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এরকমই একটা ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবং এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয় না, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়ে থাকে। এটা কিন্তু অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়, মনে থাকবে। চলো নেক্সট। আচ্ছা সালফার ড্রাগ তো হবে না। অ্যান্টিহিস্টামিন কোন কাজে ব্যবহার করা হয় না, অ্যালার্জি, তোমার যখন অ্যালার্জি হবে তখন এটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ ব্যবহার করা হবে। অ্যান্টিবায়োটিক, তোমার যখন দেহে কোন রকম ব্যাকটেরিয়া অ্যাটাক করবে তখন সেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, একটি বস্তুর গতি শক্তি কিসের দ্বারা বৃদ্ধি পায়? ভাই নামেই রয়েছে গতি, নামেই কি রয়েছে, নামেই রয়েছে গতি শক্তি। গতি শক্তি কখন সৃষ্টি হয় না, কোনো বস্তুর গতির জন্য যে শক্তিটা সৃষ্টি হবে, গতির জন্য বস্তুটা যে এনার্জি সৃষ্টি হবে, তাকে আমরা কি বলি, গতি শক্তি। অর্থাৎ হাফ mv² আমরা জানি গতি শক্তি। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেগ। অর্থাৎ বেগের জন্য কি হয়, বেগের জন্য কিন্তু গতি শক্তি সৃষ্টি হয়। শক্তি ক প্রকার, মানে শক্তি ইন দ্য সেন্স মেকানিক্যাল যে এনার্জি, সেটা দু প্রকার, অর্থাৎ যান্ত্রিক যে শক্তি, একটা হচ্ছে গতি শক্তি এবং একটা হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি বলতে আমরা কি লিখতে পারি, mgh। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্থিতি শক্তি। ক্লিয়ার? চলো নেক্সট। সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে তখন ড্যাশ গ্যাস উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম কার্বনেট ভাই কি না, সোডিয়াম কার্বনেট। আচ্ছা সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি বিক্রিয়া করে কি হবে, ভালো করে বোঝো। সোডিয়াম কার্বনেট কি, Na2CO3। তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি HCl বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, তাহলে উৎপন্ন করবে দেখো এখানে Na এখানে Cl, তাহলে কি উৎপন্ন করবে, NaCl প্লাস H2O প্লাস আরো একটা জিনিস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, ভালো করে বোঝো। বিক্রিয়াটাকে তোমার কি বলতে চাই, এগুলো বহুবার আমি তোমাদের বুঝিয়েছি, বুঝিয়ে আমার চুল পেকে যাচ্ছে তোমাদের সাথে বুঝিয়ে, তাও তোমরা বুঝছো না, কেউ বুঝতে পারছি না। ভালো করে, সোডিয়ামটা কি, সোডিয়াম একটা মেটাল। এই মেটালের এই যে মূলকটা যুক্ত রয়েছে, এটা কি মূলক, এটা কার্বনেট মূলক। তাহলে সোডিয়ামের সঙ্গে কার্বনেট মূলক যুক্ত রয়েছে। সোডিয়াম একটা ধাতু, তাহলে ধাতুর কার্বনেট মূলক যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়,
CO2 গ্যাস উৎপন্ন হয়। এইগুলো তোমরা মনে রাখবে। মেটালের সঙ্গে যখন অ্যাসিডের রিয়াকশন হয়, মেটালের সঙ্গে যখন অ্যাসিডের রিয়াকশন হয় তখন কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। মেটালের সঙ্গে অ্যাসিডের রিয়াকশন হলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং মেটালের সঙ্গে যদি ক্ষারেরও রিয়াকশন হয়, বেসেরও রিয়াকশন হয়, তবেও কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু মনে রাখতে হয় মেটালের সঙ্গে যখন কার্বনেটের মানে মেটাল কার্বনেটের রিয়াকশন হচ্ছে, মানে মেটাল কার্বনেটের সঙ্গে যখন অ্যাসিডের রিয়াকশন হচ্ছে তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে, হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হবে না। পরের প্রশ্ন, বেনজিনের যথাক্রমে সিগমা এবং পাই বন্ধন। দেখো কতটা কনসেপচুয়াল প্রশ্ন, তোমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। সিগমা বন্ধন কখন হয়? মনে করো এরকম অরবিটাল গুলো যদি থাকে, তোমরা নিশ্চয়ই অরবিটাল পড়েছো, এইরকম দুটো যদি অরবিটাল থাকে তো এইভাবে যখন অরবিটাল গুলো থাকবে তখন কি হবে? এই দুটোর মধ্যে যে বন্ড গুলো হবে তখন তাকে আমি বলবো সিগমা বন্ড, আর এইগুলোর মধ্যে যখন বন্ড গুলো হবে সেগুলো তখন বলবো পাই বন্ড। যদি আমি পরেরটা দেখি, দেখো এইগুলো যে হচ্ছে এগুলো কি সিগমা বন্ড, আর এই রকম যখন পাশাপাশি যখন হবে, এরকম পাশাপাশি যখন হবে তখন তাকে বলি পাই বন্ড, আর হেড টু হেড হলে সিগমা বন্ড। অর্থাৎ আমরা যদি বেনজিনের গঠন দেখি, বেনজিনের গঠন তোমাদের আগের ক্লাসেও দেখিয়েছিলাম, এরকম এখানে ডবল বন্ড থাকে, নিশ্চয়ই তোমরা জানো একটা একটা ছেড়ে। তো শুধুমাত্র এই ডবল বন্ড গুলো যেগুলো আছে সেগুলোই কিন্তু পাশাপাশি কি গঠন করবে না পাই বন্ধন গঠন করবে, সেগুলোই শুধু পাই বন্ধন গঠন করবে। আর বাদ বাকি যত বন্ধন আছে, কোন কোন বন্ধন দেখো, এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, আর এই ছটার সঙ্গে ছটা কি আছে? ছটা কার্বন। ছটা কার্বনের সঙ্গে কি থাকবে? প্রত্যেকটা কার্বনের সঙ্গে দুটো দুটো করে কি থাকবে? দুটো দুটো করে হাইড্রোজেন থাকবে। তাহলে ভালো করে বোঝো, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, এই জন্য তো C6H6। তাহলে দুটো দুটো করে হাইড্রোজেন যদি থাকে, তাহলে এখানে দুটো দুটো না, সরি, একটা একটা করে হাইড্রোজেন থাকবে। তাহলে যদি থাকে তাহলে কি হবে? টোটাল কটা হবে? প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা একটা করে হাইড্রোজেন থাকবে, এক্সট্রিমলি সরি দুটো বলার জন্য, একটা একটা করে হাইড্রোজেন থাকবে। তাহলে একটা একটা করে যদি হাইড্রোজেন থাকে, এই কার্বনের সঙ্গে কি বন্ড হবে? কার্বনের সঙ্গেও পাই বন্ড হবে, আর কার্বন হাইড্রোজেনের সঙ্গেও পাই বন্ড হবে। তাহলে C6H6 মানে ছটা, এখানেও ছটা হচ্ছে তোমার সিগমা বন্ড, এখানেও ছটা তোমার সিগমা বন্ড, সরি এটা সিগমা হবে, সিগমা হবে, এখানেও ছটা তোমার সিগমা বন্ড, আর এখানেও ছটা তোমার সিগমা বন্ড। তাহলে ছটা ছটা কটা সিগমা বন্ড হলো? 12টা সিগমা বন্ড হলো। আর যে এইগুলো যেগুলো থাকছে এক্সট্রা যে বন্ড গুলো, এই আর এই তিনটে কেবলমাত্র পাই বন্ড হবে, বাকি সবকটা কিন্তু সিগমা বন্ড হবে। অর্থাৎ টোটাল 12টা তোমার কিন্তু সিগমা বন্ড হবে এবং তিনটে মাত্র পাই বন্ড হবে। বোঝা গেছে? আচ্ছা, সিগমা বন্ড আর পাই বন্ডের আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো তোমাদের, ঠিক আছে? চিন্তা করার দরকার নেই এলপি দের জন্য। অ্যামিবাতে অযৌন জননের কি মানে কোন প্রকার জন্য হয়? তোমরা নিশ্চয়ই জানো অ্যামিবার কি হয়? অ্যামিবার দ্বিবিভাজন হয়, বা যেটাকে অ্যামাইটোসিস বলা হয়। এখানে দ্বিবিভাজন উত্তর আছে, যদি অ্যামাইটোসিস থাকো সেটাও বলতে পারবো, ওটা ডাইরেক্ট বিভাজন হবে অ্যামিবাতে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, SnCl2 প্লাস HgCl2। দেখো SnCl2 স্ট্যানিক ক্লোরাইড থেকে স্ট্যানাস, স্ট্যানিক থেকে স্ট্যানাস, এই যে Cl যুক্ত হচ্ছে, তার মানে কি হচ্ছে? এখানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী জারণ হচ্ছে, অর্থাৎ SnCl2 কি হচ্ছে? এখানে জারিত হচ্ছে। কেন না দুটো Cl তড়িৎ ঋণাত্মক এখানে যুক্ত হচ্ছে, Cl4 গঠন করা হচ্ছে। মনে করে রাখবে সবসময় জারণের ক্ষেত্রে কিন্তু শুধু যে অক্সিজেন যুক্ত হবে তা নয়, তড়িৎ ঋণাত্মকতা যদি যুক্ত হয় তো সেক্ষেত্রেও তার জারণ ঘটে। এখানে কিন্তু স্ট্যানিক থেকে যে স্ট্যানাস, এখানে কিন্তু SnCl2 জারণ করছে। নেক্সট, এই যে এখানে বলেছে যে দেখো একটি তড়িৎ ঋণাত্মক উপাদান যুক্ত হয়, তড়িৎ ঋণাত্মক উপাদান যদি যুক্ত হয়, এখানে Cl নিশ্চয়ই জানো তড়িৎ ঋণাত্মক মৌল। খুব কনসেপচুয়াল প্রশ্ন, এটা ভীষণ কনসেপচুয়াল একটা প্রশ্ন। যারা ভাবছো যে এএলপি 2018 শিফট জল ভাত, তারা কিন্তু ভুল ভাবছো। 2018তেও কিছু কিছু শিফট রয়েছে যেগুলো আমি তোমাদের জন্য স্পেশালি বেছে বেছে আনবো, সেগুলোতেও কিন্তু ভেরি মাচ কনসেপচুয়াল প্রশ্ন ছিল। যেমন এই প্রশ্নটা, সবসময় যে অক্সিজেন যুক্ত হলে আর হাইড্রোজেন বেরিয়ে গেলে যে জারণ হবে তা নয়, তড়িৎ ঋণাত্মকতা যদি যুক্ত হয় তড়িৎ ঋণাত্মক উপাদান, সেটাও কিন্তু জারণ হচ্ছে। দেখো এখানে Cl নেগেটিভ, তোমরা জানো এটা তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে এটা যখন যুক্ত হচ্ছে Cl2 থেকে Cl4, স্ট্যানিক থেকে তোমার স্ট্যানাস থেকে স্ট্যানিক যখন হচ্ছে, স্ট্যানাস থেকে স্ট্যানিক যখন হচ্ছে তখন কি হচ্ছে? তখন কিন্তু SnCl2 জারিত হচ্ছে, ঠিক আছে? আর তড়িৎ ঋণাত্মক যখন অপসারণ হবে তখন সেটা কিন্তু বিজারণ হবে, তখন সেটা কিন্তু বিজারণ হবে। যেমন দেখো এইটা কিন্তু বিজারণ হচ্ছে, কেন স্যার? কারণ দেখো এখানে কটা Cl ছিল? এখানে দুটো Cl আর এখানে 2, তার মানে 4টে Cl ছিল। আর এখানে কটা Cl হচ্ছে? দুটো Cl হচ্ছে, তার মানে কি Cl কি হয়েছে? Cl মাইনাস হয়েছে, বাট এখানে Cl যুক্ত হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে কি জারণ হবে এবং এইটা হচ্ছে বিজারণ হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দিস ইজ ভেরি মাচ কনসেপচুয়াল। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বলে বলে আসবে,
কুড়ি মেরে মেরে আসবে, এগুলো প্রত্যেকটা এনসিইআরটির প্রশ্ন পড়ে পড়ে আসবে। সালোক সংশ্লেষের সময় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষের সময় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষের সময় গ্লুকোজ, জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে? গ্লুকোজ, জল এবং অক্সিজেন উৎপন্ন হবে। এই দেখো 6CO2 প্লাস 6H2O C6H12O6 6CO2। আচ্ছা শ্বেতসার মানে স্টার্চ, স্টার্চ কিন্তু উৎপন্ন হবে না, গ্লুকোজ উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, দুটি অভিন্ন রোধক প্রতিটি 10 ওহম সমান্তরালভাবে সংযুক্ত, এই মিশ্রণটির বাস্তবে 10 ওহম ক্রমের একটি তৃতীয় রোধকের সাথে সংযুক্ত হয়, এই সংমিশ্রণের সমতুল্য রোধ কত? এইগুলো বাংলা টার্ম কিছু কিছু ভুল রয়েছে, তো যাই হোক মোটামুটি যেটা পড়ে বোঝা গেছে সেটা হচ্ছে যে দুটো এরকম কি রয়েছে না, দুটো এরকম আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে, তার সাথে কি রয়েছে, তার সাথে একটা সিরিজ কানেক্টেড রয়েছে, এইভাবে একটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এটাও 10 ওহম, এটাও 10 ওহম আর এটাও 10 ওহম। তাহলে যদি হয় এই টোটাল যে সার্কিটটা, এই টোটাল সার্কিটের আমার তুল্য রোধ কত হবে, রাইট? তাহলে প্রথমে আমি যেটা বের করব আমার সেটা হচ্ছে মনে রাখতে হবে, আমার কি বের করতে হবে? তুল্য রোধ বের করতে হবে। তাহলে যদি তুল্য রোধ এখান থেকে বের করতে চাই, এই দুটো যে প্যারালাল রয়েছে, এই দুটো প্যারালালের আমায় কি করতে হবে? এই দুটো প্যারালালকে প্রথমে সিরিজে কনভার্ট করতে হবে। তাহলে এই দুটো প্যারালাল রয়েছে মানে কি, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, আমরা কি লিখতে পারি? 1/R ইকুয়াল টু মানে 1/R প্যারালাল ইকুয়াল টু 1/10 প্লাস 1/10। তাহলে এখান থেকে কি লিখতে পারি না, এই 1/10 1/10 যোগ করে 10 নিয়ে নাও, 2/10, অর্থাৎ R প্যারালাল ইকুয়াল টু কি হচ্ছে? 10/2, তার মানে হচ্ছে 5। তাহলে 5, এইটা যখন প্যারালাল হয়ে যাবে তখন এই সার্কিটটাকেই আমরা এরকম ভাবে করতে পারি, এইরকম ভাবে করতে পারি যে এইরকম একটা এইরকম একটা করতে পারি, তখন এটা কি হয়ে গেল? দেখো সিরিজ হয়ে গেল। এটা 5 ওহম, এটা কিন্তু 10 ওহম। তাহলে এই দুটো যোগ করে দাও, টোটাল কত বেরিয়ে যাবে? 15 ওহম বেরিয়ে যাবে, অর্থাৎ 15 ওহম হচ্ছে তোমার সঠিক উত্তর। বোঝা গেল কি? হ্যাঁ অথবা না উত্তর দাও। সোমনাথ স্যার অনেক দিন ধরে এইরকম এর থেকে জটিল জটিল তোমাদের কিন্তু সার্কিট বুঝিয়েছে, ফলে এইগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না, এরকম করে করে উত্তর দেবে, চটপট করে উত্তর দেবে। যারা ভাবছো যে আর কিছুদিন বাকি স্যারের ব্যাচে অ্যাডমিশন নেব, তো চটপট ব্যাচে জয়েন করে যাও, ঠিক আছে? ব্যাচে চটপট জয়েন করে যাও। নেক্সট প্রশ্ন, হীরা কার্বন পরমাণুর বাহ্যিক কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। আরে ভাই হীরা যেটা, হীরা কি? হীরা তো কার্বনের অ্যালোট্রোপ। তাহলে কার্বন গুলো কি হচ্ছে? কার্বন গুলো অনেকগুলো কার্বন পরপর পরপর একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে যুক্ত করেছে। যদি শৃঙ্খলাবদ্ধ হয়ে যুক্ত হয় তাহলে শেয়ার করে করে যুক্ত হয়েছে, তাহলে সেখানে মুক্ত ইলেকট্রন কি করে থাকবে? মুক্ত ইলেকট্রনের মান কিন্তু শূন্য হবে। ভেরি মাচ কনসেপচুয়াল প্রশ্ন, প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে। যাদের ফোকাস রয়েছে টেকনিশিয়ান, যাদের ফোকাস রয়েছে রেলের গ্রুপ ডি, যাদের ফোকাস রয়েছে এনটিপিসি, তারা আমার ব্যাচে জয়েন করে যাও, খুব সুন্দরভাবে ক্লাস হচ্ছে। আদারওয়াইজ এখানে করতে পারো, বাট ব্যাচে জয়েন করে একটা সিস্টেমেটিক ভাবে তুমি পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? পুরো এনসিইআরটি 9 and 10 পুরো ধরে ধরে আলোচনা হবে, ঠিক আছে? চলো নেক্সট, যদি একটি সংশোধনী লেন্সের ক্ষমতা +2.0 ডায়াপ্টার, আরে ভাই এরকম প্রশ্ন কোনো মানেই হয় না, এটা সহজ প্রশ্ন। কি প্লাস? প্লাস দেখেই আমি কি বলে দেবো? উত্তল। মাইনাস থাকলে কি বলতাম? অবতল। তাহলে এখানে প্লাস রয়েছে, এখানে কি বলবো? উত্তল লেন্স। নেক্সট, একটি বল, খুব কনসেপচুয়াল প্রশ্ন, দেখো ভালো করে বুঝবে। একটা বল 10 মিটার উচ্চতা থেকে পতিত হয়েছে, দেখো 10 মিটার উচ্চতা থেকে পতিত হলো একটা বল, ঠিক আছে? পতিত হলো, তাহলে 10 মিটার উচ্চ থেকে পতিত হলো, হওয়ার পর কি হয়েছে? মাটিতে আঘাত করে পুনরায় সেটা কি হয়েছে? 2.5 মিটার পর্যন্ত উঠেছে। 2.5 মিটার পর্যন্ত সেটা কি হয়েছে? উঠেছে। তাহলে প্রথমে যে এলো সেটা কতটা এলো না, প্রথমে যে এলো সেটা 10 মিটার পর্যন্ত এলো, এবং তারপরে আবার উঠলো কত? আর একটু কম উঠবে, 2.5 মিটার পর্যন্ত এলো। তাহলে সংঘর্ষের সময় গতিশক্তির কত শতাংশ ক্ষয় হয়? তাহলে ভালো করে বোঝো, তাহলে এইটার একটা গতিশক্তি ছিল আর এটার একটা গতিশক্তি হলো, তাহলে উভয়ের গতিশক্তির মাইনাস করে পার্সেন্টেজ করলেই আমরা পেয়ে যাব। তাহলে করি, দেখো প্রাথমিকভাবে গতিশক্তি আমরা কি পাবো? প্রাথমিকভাবে গতিশক্তি আমরা কি পাবো? এম। আচ্ছা এইটা ভালো করে বুঝবে, আচ্ছা এটা মুছে দিচ্ছি পুরোটা। তাহলে প্রাথমিকভাবে গতিশক্তি কি পাবো? প্রাথমিক গতিশক্তি কি পাবো? বুঝবে পুরোটা, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব কনসেপচুয়াল হয়। প্রাথমিক গতিশক্তি কি পাবো? m ইন্টু জি ইন্টু এইচ। এইচ ইকুয়াল টু কত ধরলাম আমি? 10, আর পরবর্তীকালে h1 ধরলাম আমি 2.5, দেখেছো? তাহলে পরে গতিশক্তি কত হবে? ফাইনাল গতিশক্তি কত হবে? ফাইনাল গতিশক্তি বা অন্তিম গতিশক্তি কত হবে না m ইন্টু জি ইন্টু এইচ1। আচ্ছা পার্সেন্টেজ যখন আমি বের করি তখন কি করব?
তাহলে গতিশক্তির কত শতাংশ ক্ষয় হয়, না সেটা যখন বার করব আমরা করব এইটা মাইনাস এইটা, ঠিক আছে। অর্থাৎ কি করব ভালো করে বোঝো, যে এইটা মাইনাস এইটা, অর্থাৎ গতিশক্তির ক্ষয় হয়েছে মানে কি, কোনটা কম, এইটা কম। তাহলে mgh মাইনাস mgh1 কত থেকে ক্ষয় হয়েছে, কত তুলনায় ক্ষয় হয়েছে, প্রাথমিকটার তুলনায় ক্ষয় হয়েছে। তার মানে ডিভাইডেড বাই mgh পার্সেন্টেজে বের করতে হবে ইনটু 100%। বোঝা গেছে কি, বোঝা গেছে কি, ভালো করে বোঝো। আমরা কি করছি না, প্রাথমিকভাবে mgh ছিল, পরে কত হয়েছে mgh1, তাহলে কতটা ক্ষয় হয়েছে না mgh1 মাইনাস mgh মাইনাস mgh1। আর যেহেতু ক্ষয় হয়েছে মানে কি, এটা কম এটা কম এটা বেশি, তাহলে বেশি থেকে কমটা মাইনাস করলাম, কতর মধ্যে ক্ষয় হয়েছে না প্রথমে ছিল mgh, তাহলে 100 এর মধ্যে কত ক্ষয় হয়েছে ইনটু 100, এটাই আমি কিন্তু করলাম। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে কেউ করাবে না, একদম বাস্তব কথা বলছি। এই ধরনের অঙ্ক বাংলাতে একটাও চ্যানেল এই ধরনের অঙ্ক করিয়েছে বলে আমার মনে হয় না, যদি কেউ করিয়ে থাকে সেটা আমার নজরে আসেনি, ঠিক আছে। mgh মাইনাস mgh1, mg দেখো এই mg গুলোকে কেটে দেবে, কি করবে mgটাকে কমন নিয়ে নেবে, কেউ mg এর মান এখানে বসাবে না, কারণ ভাববে স্যার ভরই তো দেয়নি কি করে করব, mg কেটে যাবে। দেখো এখানেও mgh রয়েছে, h মাইনাস h1 অর্থাৎ 10 মাইনাস 2.5 ডিভাইডেড বাই mg কেটে গেল, এখানে h বসা, অর্থাৎ এই সমীকরণটা এখানে লিখছি 10 মাইনাস 2.5 ডিভাইডেড বাই h, তার মানে 10 ইনটু হচ্ছে 100। তাহলে 10 10 এ 100, 10 থেকে 2.5 বাদ দিলে কত হবে, 10 থেকে 2.5 বাদ দিলে হচ্ছে 7.5 ইনটু 10 অর্থাৎ 75। তাহলে 75% হয়ে যাবে তোমার সঠিক উত্তর, 75% হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ভেরি মাচ কনসেপচুয়াল প্রশ্ন, ভেরি মাচ কনসেপচুয়াল প্রশ্ন। ভাই একটা তো লাইক পেতে পারি, চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে পারো, একটা তো শেয়ার করে দিতে পারো, তাহলে কি হবে সোমনাথ স্যারকে তোমার তরফ থেকে সাপোর্ট জানানো হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু ভেরি মাচ কনসেপচুয়াল প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো অ্যাজ ইট ইজ তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করুন। বায়ু শক্তিকে সৌরশক্তির চেয়ে কি করা হয় না অধিক দক্ষ মনে করা হয়, একদম ঠিক, বায়ু শক্তি কিন্তু সৌরশক্তির চেয়ে বেশি দক্ষ। নেক্সট, নিচের কোনটি নোবেল গ্যাস নয়, তোমরা নিশ্চয়ই জানো রেডন, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, এগুলো প্রত্যেকটা নোবেল গ্যাস, বাট এটা কিন্তু নোবেল গ্যাস নয়, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি পরাগায়নের জন্য পরাগায়নের উপাদান নয়, অর্থাৎ পরাগায়ন অর্থাৎ ফুলের যে পরাগায়ন হয়, অর্থাৎ এইটা যদি দলমণ্ডল হয়, এটা যদি কি হয় না, এটা যদি আমাদের, আচ্ছা ভালো করে ছবি আঁকি, ছবির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যাই হোক এইটা সিম্পলি বোঝো যে এর উপরে আমি ছবি একটু বাজে আঁকি, যাই হোক এটা যদি পুংধানী হয়, এগুলো যদি পুংধানী হয়, তাহলে এইখান থেকে যে এইখানে গর্ভমুণ্ডে যে পরাগ রেণুগুলো উড়ে আসবে, সেগুলোতে কে সাহায্য করতে পারে, বায়ু সাহায্য করে। দেখো বায়ু যদি হাওয়া হয় তাহলে এগুলো উড়ে এসে এখানে বসবে, একদম ঠিক। পশু দেখো, পশু কি করে, অনেক সময় পশু গা লেগে গেল, পশুর গায়ে লেগে থাকলো, তারপরে এখানে বসে গেল। জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলও কাজ করে, তাহলে এই তিনটে ঠিক হবে। কিন্তু উদ্ভিদ কি করে হবে, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে অন্য উদ্ভিদ তো এটা করতে পারে না, তাহলে উদ্ভিদ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি ডোবেরনের টায়ারের তৃতীয় সদস্য যেটিতে লিথিয়াম এবং সোডিয়াম আছে, প্রত্যেকে জানো, এগুলো তো বাচ্চা প্রশ্ন হয়ে গেছে। আমি তোমাদের যে ধরনের টায়ার থেকে কঠিন কঠিন প্রশ্ন করিয়েছিলাম, যারা এখনো পর্যন্ত আমার প্রিভিয়াস ক্লাসগুলো 17টা পার্ট, আমি প্রত্যেকে বলেছি 1 থেকে 17 নম্বর পার্ট প্রত্যেকে কমপ্লিট করো। আমি আপাতত তোমাদের প্রত্যেকটা 99+ তোমাদের শিফট করাবো। এলপি পরীক্ষার আগে, টেকনিশিয়ান পরীক্ষার আগে তোমাদের 99+ শিফট করাবো। যে 99+ শিফট যে অ্যানালিসিস শুনে যেতে পারবে আর এনসিইআরটি যে কমপ্লিট করতে পারবে, সে কিন্তু সায়েন্সে 100% কমন পাবে। আমি আমার ব্যাচে যারা পড়বে তাদেরও বলি যে 100% ভাই তোমাদের কমন পাবো। সবাই বলবে স্যার কম্পিটিটিভ পরীক্ষায় কমন, দেখো কম্পিটিটিভ পরীক্ষাতেও কমন লাগানো যায় যদি সঠিকভাবে প্রিপারেশন হয়। এটা কিন্তু জিকে না, এটা কিন্তু সায়েন্স। আমি কিন্তু বলিনি কখনো যে জিকে তে কমন লাগাবো, সায়েন্সে কিন্তু কমন লাগানো যায়, কারণ সায়েন্সের চ্যাপ্টার গুলো বাউন্ড। সায়েন্সটা কিন্তু অঙ্কের মতো, অঙ্কেও যেরকম কমন পেয়ে যাবে সায়েন্সেও সেরকম কমন পেয়ে যাবে, কারণ সায়েন্সটা হচ্ছে একটা ছোট্ট ডাব্বার মতো। এইখানে যে কনসেপ্ট গুলো রয়েছে সেই কনসেপ্ট গুলোই ঘুরে ফিরে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে অঙ্ক দিচ্ছে। ফলে এইটা যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি ছক্কা মেরে দিয়ে চলে আসো পরীক্ষা হলে। আর সায়েন্স যার রেল তার। দেখো এখানে তাহলে কি উত্তর হয়ে যাবে, সোডিয়াম, লিথিয়াম এবং কি থাকবে অবভিয়াসলি পটাশিয়াম। তোমরা এখানে দেখে নাও
লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম, এই দুটোর যোগফল ডিভাইডেড বাই 2 লিথিয়াম প্লাস সোডিয়াম, সরি লিথিয়াম প্লাস পটাশিয়াম ডিভাইডেড বাই 2 করলে সোডিয়াম হবে। অন্তরকগুলির মধ্যে ড্যাশের ক্রম রোধাঙ্ক থাকে, অর্থাৎ যে অন্তরক, সেই অন্তরকের রেজিস্টিভিটির সীমাটা কত। তাহলে রেজিস্টিভিটি মানে কি প্রথমে তোমাদের জানতে হবে। দেখো এই প্রশ্নটাও কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, বাট এনসিইআরটি পড়া থাকলে এগুলো তুমি তুড়ি মেরে উড়াবে, ডাইরেক্ট এনসিইআরটি থেকে প্রশ্ন এসছে। রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি মানে হচ্ছে, রেজিস্টিভিটি এটা ডিনোট করবে যে একটা পার্টিকুলার কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা কতটা বেশি, রেজিস্ট্যান্সটা কতটা বেশি। তার মানে যার রেজিস্টিভিটি বেশি তার রেজিস্ট্যান্স বেশি, আর যার রেজিস্ট্যান্স বেশি তার কন্ডাক্ট্যান্স কম। অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি তার কিন্তু কি হবে না, তার পরিবহন করার ক্ষমতা কম। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে অন্তরক। অন্তরক মানে কারা? যারা তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন যারা করবে না তাদের যে রোধাঙ্কটা কি হবে, বেশি না কম? অবভিয়াসলি স্যার বেশি হবে। তাহলে দেখো এখানে সব থেকে বেশি মানটা কোনটা দেওয়া রয়েছে, 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার। তাহলে 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 16 ওহম মিটার। আরো কিছু কিছু জেনে নাও। দেখো কপার তড়িৎ পরিবহন করে, তাহলে সেক্ষেত্রে তার ওহম মিটার মানে রেজিস্টিভিটি কত, 10 টু দি পাওয়ার -8। এইগুলোও তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে, এইগুলোও তোমাদের পরীক্ষায় দেবে, তাই প্রত্যেকে এগুলো কিন্তু খাতায় একটু একটু করে লিখে নেবে। মাইকা, অভ্র, গ্লাস, ইনসুলেটর, এগুলো প্রত্যেকটা দেখো রেজিস্টিভিটি কিন্তু অনেকটা বেশি। দেখো সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এগুলো রেজিস্টিভিটি কত, রেজিস্টিভিটি কিন্তু মিডিয়াম, অর্থাৎ কন্ডাক্টরের মতো কম না, আর তোমাদের এর হচ্ছে অন্তরকের মতো বেশি না, বাট মিডিয়াম ক্যাটাগরি। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন চলে আসতে পারে রেজিস্টিভিটি বেশি হলে কন্ডাক্টিভিটি কি হবে, কন্ডাক্টিভিটি কম হবে, কারণ রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটির মধ্যে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমাদের এটাও প্রশ্ন আসতে পারে রেজিস্টিভিটি কিসের কিসের উপর নির্ভর করে। রেজিস্টিভিটি দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের জন্য, মনে করো তামার একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকবে, সিলভারের একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকবে, মাইকার একটা নির্দিষ্ট রেজিস্টিভিটি থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা নির্দিষ্ট মেটালের একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট পরিমাণ কিন্তু রেজিস্টিভিটি থাকবে। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরপর আমি আরো বেশি বেশি করে কোশ্চেন তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আর কালকে তোমাদের পরের যে পার্টটা, গ্রুপ ডি যে পার্টটা চলছে, সেই পরের পার্টটা নিয়ে আলোচনা করব। যারা আমার পেইড ব্যাচে জয়েন হতে চাও, মনে করতে চাও যে সোমনাথ স্যারের আন্ডারে একদম বেসিক থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা কমপ্লিট করব, সমস্ত নোটস বাংলায় পাবো। দেখো সমস্ত নোটস ইন দ্য সেন্স খুব কিছু কিছু চ্যাপ্টারের নোটস দিই যেগুলো এনসিইআরটি তে নেই বাট কভার করা প্রয়োজন। অনেকে আমাকে প্রশ্ন করে স্যার 11-12 এর কি বই পড়তে হবে? আমি তাদেরকে না বলি, কারণ 11-12 প্রচুর জিনিস আছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু টপিক 11-12 থেকে পড়তে হবে, কিছু কিছু টপিক 11-12 থেকে আসে, কিন্তু সেই টপিকগুলো তুমি একা পড়তে গেলে পাজলড হয়ে যাবে। কারণ তুমি হয়তো সায়েন্সে পড়োনি, তুমি হয়তো সায়েন্সের 11-12 এর সিলেবাস জানো না, পড়তে গিয়ে বই খুললে তুমি ডিপ্রেসড হয়ে যাবে। তো এই জন্য সায়েন্সের টপিক গুলো তোমাকে একজন স্যার নিয়ে ভালো করে বুঝে নেওয়া উচিত, কারণ রেলের সায়েন্স কিন্তু অন্যান্য পরীক্ষার মতো ওয়ান লাইনার সায়েন্স নয় যে একটু পড়ে গেলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে সেক্ষেত্রে কিন্তু ভালো করে একটা প্রস্তুতি নিতে হবে। আমাকে অনেকেই কমেন্ট করো যে স্যার আপনার ক্লাস দেখার পর সায়েন্সটা ভালো করে বুঝতে পারছি, তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ। তোমরা জীবনে এগিয়ে যাও। সোমনাথ স্যার আগেও তোমাদের পাশে ছিল, এখন আরো বেশি করে পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।